অনেক দিন আগের কথা। উদয়পুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা উদয় চৌধুরীর ছিল 7টি রানী, কিন্তু রাজার এত সম্পদ থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। রাজ্যে এত সুখ, অথচ আমাদের ঘর আজও সন্তান সুখ থেকে বঞ্চিত। মহারাজের দিকে আর তাকাতে পারি না। আমরা 7টি রানী, আমাদের একজনের ঘরেও কোনো সন্তান নেই। কবে যে আমাদের ভাগ্য প্রসন্ন হবে কে জানে। বদ্যি, কবিরাজ, জ্যোতিষী সবাই এলো, কেউ কিচ্ছু করতে পারল না। সবই আমাদের কপাল। আমাদের এত কিছু আছে, অথচ আমাদের মা ডাক শোনার ভাগ্য লিখতেই হয়তো বিধাতা ভুলে গেছেন। না সেজো, ওসব ভেবে আর কি করব। সুদিন একদিন আসবেই, সে প্রতীক্ষাতেই থাকতে হবে। আমাকে কেউ একটু সাহায্য করুন, অনেক দূরের গ্রাম থেকে এসেছি। এই নাও, এগুলো সব তুমি নিয়ে যাও। মহারানী জয় হোক। মা, আমাকে তো খুশি করলে, তোমার মনে সুখ নেই কেন? কি করে সুখ হবে বলো তো? আমরা 7 রানী বোনের মতো, কাউকে ছেড়ে কেউ কোনো কাজ করি না। মহারাজ আমাদের সব সুখে ভরিয়ে দিয়েছেন, অথচ দেখো আমরা কোনো রানী তাকে সন্তান সুখ দিতে পারিনি। এই ফলটা রাখো, এটা তোমরা খাবে। দয়াল চাইলে তোমাদের আশা পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। যদি তোমার কথা সত্য হয়, তবে তোমাকে আর কোনো দিন ভিক্ষা করতে হবে না, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। এতদিন তো কত কিছুই খেলাম, কিছুতেই তো কিছু হলো না। ও কি কথা সেজো, কোনো কিছুই অবহেলা করা উচিত নয়। এটা খেলে তো মরে যাব না, একবার চেষ্টা করতে দোষ কোথায়? একবার খেয়েই দেখি। কিন্তু ভিখারি তো চলে গেল, এটা কেমন করে খাবো, কোন নিয়মে খাবো তা তো বললো না। তোমরা সবাই গোসল করে শুদ্ধ কাপড় পরে এসো, আমি এটি সমান 7টি ভাগে ভাগ করে তোমাদের দেব। বড় রানীর কথা সবাই মেনে চলে। তারপর সবাই একসাথে সেই ফল খায়। আমি বাণিজ্যে যাব, ফিরবো 6 মাস পর। মহারাজ, আপনার সিদ্ধান্ত যথার্থ, তবে আপনি 2 দিন পরে যান। সূর্যগ্রহণ আগামীকাল, এ সময় বাইরে যাওয়াটা শুভ নয়। আমার জীবনে শুভ বলে কিছু আছে কি ছোট রানী? দেখো না, একটা সন্তানের আশায় 7টা বিয়ে করলাম, অথচ আজও আমার বাগান ফুল শূন্য। তাই বলে হতাশ হবেন না মহারাজ। আশাকে বাঁচিয়ে না রাখলে আশা পূরণ হবে কেমন করে? আমিও তো আশা করতে চাই মেজো রানী, কিন্তু মনের জোরটা কোথায় যেন ফিকে হয়ে গেছে। মহারাজ, আপনার জন্য মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। পূর্ব দিকের প্রজারা সমস্যায় আছে। সবার সমস্যা তো আমি সমাধান করি, আমার সমস্যা কে সমাধান করবে? তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কারণে চিন্তিত? তখনই বড় রানী মাথা ঘুরে পড়ে যায়। বড় রানী, তোমার কি হয়েছে? চোখ খোলো। মহারাজ, রাজবৈদ্য মশাইকে খবর দিন। সবাই বড় রানীকে তার কক্ষে নিয়ে গেল। সবাই খুব চিন্তিত। রাজবৈদ্য ভালো করে বড় রানীকে পরীক্ষা করলেন। বৈদ্যমশাই, কি হয়েছে? বড় রানী ঠিক আছে তো? আপনি তো কিছু বললেন না। খুশির খবর মহারাজ, বড় রানী সন্তান সম্ভবা। এ যে আমাদের রাজ্যের জন্য বিশেষ সংবাদ। তবে মহারাজ, বড় রানীর বিশেষ যত্নের প্রয়োজন। আমরা আছি তো,
আমরা সব দেখে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। যে আসছে সে তো একজন বাবা পাবে, কিন্তু 7টি মা পাবে। তাকে এত ভালোবাসবো যে সবাই তাকিয়ে দেখবে। প্রজাদের ডাকো, সবাই উল্লাস করো, দরিদ্র সেবার আয়োজন করো, মিষ্টি বিতরণ করো। আজ এত বছর পর আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। মহারাজ, আপনি শান্ত হন, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি বাবা হবেন, এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? মহারাজ, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আপনি বাণিজ্যে যাওয়াটা বন্ধ করুন। এ সময়ে বড় রানীর পাশে আপনাকে প্রয়োজন। বেশ, তাই হবে। এই নাও বৈদ্য, এটা তোমার পুরস্কার। তুমি আজ সেই খবর দিয়েছো যেটার অপেক্ষায় পথ চেয়েছিল গোটা রাজ্য। রাজ্যের সবাই খুব খুশি ছিল। এদিকে সবাই ভিখারির অবদান প্রায় ভুলেই গিয়েছিল। বড় রানী, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? বলো, তুমি কি খেতে চাও? আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন মহারাজ। আমাদের জীবনে যে মানুষটা এত খুশির রঙে রাঙিয়ে দিয়েছে, আমি তাকে কিছু দিতে চাই, যাতে তার সারাটা জীবন দুধে ভাতে কেটে যায়। কে কে সেই মানুষ? সে এক ভিখারি। সে যে কোথায় থাকে তা আমি জানি না, তবে আমি তাকে কথা দিয়েছিলাম। এই, কে আছো? রাজ্যের সকল ভিখারিকে ডেকে নিয়ে এসো। আজ কাঙালি ভোজের ব্যবস্থা করো। এরপর রাজ্যের সকল ভিক্ষুক কাঙালি ভোজে এলো। রাজ্যের সকল ভিক্ষুক এলেও সেই ভিক্ষুককে কোথাও দেখতে পাওয়া গেল না। এদিকে এক ভিখারি খাবার সময় খাবারের মধ্যে অনেকগুলো চুল দেখতে পেল, আর সেই চুল দেখে ভিখারি খাবার ছেড়ে উঠে পড়ল আর বলল, যে কেশের জন্য খাবার খেতে পারলাম না, রাজার সন্তান যেন কেশহীন হয়। ও কি কথা! এই যাও তো যাও, একেই খেতে পায় না, তার উপর আবার অভিশাপ করে। সব বেঈমান। রাজা যতই করুক কোনো নাম নেই। কি হয়েছে দাসী? দেখুন না ছোট রানীমা, এই ভিক্ষুক বলছে চুল পড়া খাবার খেতে পারলাম না, রাজার সন্তান যেন কেশহীন হয়। ওখানে তো কেউ নেই। যাও দাসী, তাকে খুঁজে নিয়ে এসো। সে তার অভিশাপ তুলে না নিলে সেটা যদি ফলে যায়, তখন অনর্থ হবে যে। যাও। কিন্তু অনেক খুঁজেও ওই ভিখারিকে কোথাও পাওয়া গেল না। এত বছর পর মা হব, তারপরও যদি সন্তান কোনো ত্রুটি নিয়ে জন্মায়, তখন সবাই বলবে মায়ের পাপের ফল। আমি কোন মুখে আমার সন্তানের সামনে দাঁড়াবো বলতো? সন্তান আমাদের, যেমনই হোক না কেন ও আমাদেরই থাকবে। ওসব ভেবো না বড় আপা, তোমার শরীর খারাপ হবে। আরে সবার কথা গায়ে মাখতে নেই। কেউ যদি ইচ্ছে করে খাবারে চুল মেশায়, এটা বড্ড বাড়াবাড়ি। তবু যে আসবে, ছেলে হোক বা মেয়ে, তাকে আমরা মাথায় করে রাখবো। অবশেষে এলো সেই দিন। দাসী এসে খবর দিল, মহারাজের জয় হোক। মহারানী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা ও কন্যা দুজনেই ভালো আছেন। এই নাও দাসী, এটা তোমার পুরস্কার। আমি এখনই আসছি বড় রানী, আমার কন্যাকে নিজের চোখে দেখতে। ধন্যবাদ মহারাজ। এই, কে আছো? যাও, সকলকে খবর দাও, আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে। যাও, উৎসবে মেতে ওঠো। এদিকে বড় রানী বড্ড চিন্তিত। তার ছোট্ট কন্যার মাথায় একটা চুলও নেই, অথচ কি মায়া ভরা মুখ। বড় রানী কেঁদেই চলেছেন। সব আমার পাপের ফল। আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। ওই ভিখারি হয়তো আজও কষ্টে দিন পার করছে।
তাই তো আমার কন্যার এই পরিণতি। সবাই আড়ালে হাসবে। আমার কন্যার জন্যে মহারাজ আর রাজ্যের বদনাম হবে। কি যে বলো, বদ্যি কবিরাজ আছে তো? ওরা ওষুধ দিলে ঠিক চুল গজাবে। আমাদের আদরের কন্যার চুল নেই তো কি হয়েছে? তার কোনো যত্ন হবে না? চুলই তো জীবনের সব নয়। সবাই তো আমাদের মতো ভাববে না মহারাজ। কে কি ভাবলো ওসবে আমাদের ভারে বয়েই গেল। একবার ভাবো তো, ও যখন আমাদের মা বলে ডাকবে তখন আমাদের বুকটা জুড়িয়ে যাবে। এর চেয়ে বেশি আর কিছুই চাই না। ও কেবল দীর্ঘায়ু নিয়ে বেঁচে থাক। মহারাজ, আমাদের কন্যার একটা সুন্দর নাম দিতে হবে কিন্তু। আমাদের কন্যার নাম হবে রাজকন্যা পরিণীতা। সে সব জয় করতে পারবে। বাহ, খুব সুন্দর নাম। আজ থেকে ও আমাদের পরিণীতা, আমাদের আদরের পরি। সব ভালোভাবে চললেও রাজকন্যার চুল নিয়ে রাজা রানীর ভাবনার শেষ ছিল না। কারণ এত এত বৈদ্য কবিরাজ দিয়েও মাথায় একটা চুলও গজানো সম্ভব ছিল না। মেয়ের মাথার চুল না হলে ওর বিয়ে দিব কেমন করে? কে করবে আমার টেকো মেয়েকে বিয়ে? এখন তো রাজকন্যা অনেক ছোট। এখন এসব ভেবে কষ্ট পেও না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিয়েটাই তো জীবনের সব নয়। আপনারা আবার দুশ্চিন্তা করছেন। আমাদের পরীর রাজপুত্রের সাথে বিয়ে হবে। আর উপরওয়ালা চাইলে ওর মাথায় এমন চুল গজাবে যা দেখে সবাই অবাক হবে। এসব তো আমিও ভাবি ছোট রানী, কিন্তু কিছুতে তো কিছু হচ্ছে না। পরীকে গোসল করিয়ে দিয়েছি। ওকে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বড় আপা। মহারাজ, মেয়ে আমাদের, ভালো হলেও আমাদের, খারাপ হলেও আমাদের। লোকের কথা না শুনলেই হয়। আসুন মহারাজ, আপনার খাবার দিয়েছি। পরিণীতা নিজের পরিচয়ে বাঁচবে। ওর কারো পরিচয়ের প্রয়োজন পড়বে না। এরপর 7 মায়ের আদরে বেড়ে উঠতে লাগলো টেকো রাজকন্যা। 7 রানীর আদরে বেড়ে উঠছিল পরিণীতা। পরিণীতার অনেক গুণ ছিল। সে খুব ভালো গান গাইতো। আর তার যেমন মিষ্টি চেহারা তেমনি মায়াবী চোখ। কিন্তু আপত্তি হলো ওর চুলের জন্য কেউ ওর সাথে তেমন করে মিশতই না। চলো আমরা খেলা শুরু করি। কিন্তু আজ অন্যরা কেউ এলো না কেন? ওরা আর আসবে না রাজকন্যা। পাঠশালায় অনেক পড়ার চাপ। তাছাড়া আমরা তো সব ছোট ঘরের মেয়ে। সংসারে আমাদের অনেক কাজ করতে হয়। ছোট ঘর আর বড় ঘর বলে কিছু হয় না সাথে। আমি রাজকন্যা হলেও আমার নিজের কাজ তো আমি নিজেই করি। মাঝে মাঝে বাবার জন্য ফল কেটে দিই, শরবত তৈরি করি। কিন্তু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা না করলে মন আর শরীর ভালো থাকবে কেমন করে? আমার মা বলে এত খেলার কোনো দরকার নেই। বড় হয়ে গেছি আমি, তাই ঘর সামলানো শিখতে হবে। আমি আর চলি রাজকন্যা। কিন্তু আমরা তো খেলাটা শুরুই করলাম না। আমার ঘরে অনেক কাজ আছে, পরে আসবো না হয়? রাজকন্যার মন খারাপ হয়। সে সবই বুঝতে পারে, তবে কাউকে সে কিছুই বলে না। রাজকন্যার আরো একজন খেলার সাথে আছে। সেটি রাজকন্যার পোষা বিড়াল। আমার ছোট্ট পুষি, চলো আমরা প্রাসাদে ফিরে যাই। মন খারাপ করো না। আমি আর তুমি অনেক মজা করে খেলবো। চলো। কিন্তু বিড়ালটি রাজকন্যাকে টেনে বাগানে নিয়ে যায়। আহা, বাগানে এলে মনটা বড্ড শান্ত হয়ে যায়। এমন স্নিগ্ধ বাতাস, ফুলেরা কি মিষ্টি দেখতে। আহা, আমিও যদি ফুলের মতো হতাম। পরিমা, ও পরিমা, শুধু খেলাধুলা করলে হবে? ভেতরে এসো। আমি তোমার প্রিয় ধোকার ডালনা বানিয়েছি, খেয়ে দেখবে না? আসছি ছোট মা, তুমি আমার কত খেয়াল রাখো। কি কথা হলো আজ ফুলের সাথে?
কুল তো পালাতে পারে না, তাই আমাকে সহ্য করে। ওসব কি কথা পড়ি? মায়েদের কি মন খারাপ হয় না বুঝি? কিন্তু মা, আমার তো মাথায় চুল নেই, তাই কেউ আমার সাথে মিশতে চায় না। পাগলি মেয়ের কথা শোনো। শোন মা, সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না, কোনো না কোনো দিক দিয়ে কমতি রাখেন। কমতি কেন রাখেন মেজো মা? এর দুইটা কারণ। প্রথম কারণ হলো যাতে আমরা সৃষ্টিকর্তাকে না ভুলে যাই, আর যেটা আমাদের নেই সেটা যেন বেশি বেশি করে চাই। আর দ্বিতীয় কারণ হলো সব দিক থেকে পরিপূর্ণ হলে মানুষ অহংকারী হয়ে যায়। অহংকার করা তো ভালো কথা নয়। এবার বুঝেছি তোমরা কত কিছু জানো। আমি সত্যিই তোমাদের পেয়ে ধন্য। কি হয়েছে মহারাজ, আপনি এত চিন্তিত? আমাদের পরিণীতা বড় হচ্ছে, ওর বিয়ের ব্যবস্থা করতে তো হবে। আশেপাশের ছোট রাজ্যগুলোতে মন্ত্রী মারফত খবর পাঠিয়েছিলাম। ওরা সবাই কি বলেছে জানো বড় রানী? কি? ওরা সাধারণ প্রজাদের ঘরের কন্যাকে বউ করে নিয়ে আসবে, তবে আমাদের টেকো কন্যাকে না। জানি না সৃষ্টিকর্তার এই কেমন লীলা। আমরা নিঃসন্তান হয়েই কি ভালো ছিলাম না? মহারাজ, এসব কথা বলবেন না। সৃষ্টিকর্তা তো জোড়া মিলিয়েই সবাইকে তৈরি করে। পরীকেও কারো না কারোর জন্য তো পাঠিয়েছে। আচ্ছা পরী, তোমার জীবনের লক্ষ্য কি? আমি চাই সবাই যেন ভালো থাকে, সবার যেন ভালো হয়, আর আমি যেন সবাইকে নিয়ে এমনি করে ভালো থাকতে পারি। তা মা, তোমার কেমন রাজপুত্র চাই বলো দেখি? মেয়ে বড় হলে তো তাকে বিয়ে দিতে হবে, তাই না? সেজো মা, সে রাজপুত্র হোক বা কোনো সাধারণ মানুষ, আমি শুধু চাইবো সে যেন ভালো মানুষ হয়, একদম আমার বাবার মতো। সৃষ্টিকর্তা যেন তোমার মনের আশা পূরণ করে। রাজবাড়িতে সবার ভালোবাসায় রাজকন্যার দিন ভালোই কাটছিল, তবে সবার চিন্তা ছিল ওর মাথার চুল নিয়ে। একদিন রাজকন্যা বাগানে খেলা করছিল তার বিড়াল ছানাকে নিয়ে। তখন ওরা একটা শব্দ শুনতে পেল। আহা, ছোট্ট পাখিটা কত ব্যথা পেয়েছে। শিকারীর মনে কি একটুও দয়া নেই? তুমি ভয় পেও না ছোট্ট পাখি, এখনই তোমার ব্যথা ঠিক হয়ে যাবে। রাজকন্যা পাখিটির ক্ষত পরিষ্কার করে ঘাসের রস লাগিয়ে দিল। ধন্যবাদ রাজকন্যা, তোমার মনে অনেক দয়া। আমি তোমার কথা কোনোদিন ভুলবো না। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, পারি তো। আজ থেকে তুমি আমার বন্ধু। সবাই তো আমার মাথায় চুল নেই বলে দূরে সরে যায়, আর তুমি কিনা আমাকে বন্ধু বানালে। বারে, বিপদে যে পাশে থাকে সেই তো বন্ধু। আর চুল না থাকলেও তুমি কত সুন্দর। তুমি তো পাখি, তাই জানো না, মানুষেরা সবসময় না থাকাটা নিয়েই কথা বলে। কেউ যা আছে তার কদর করে না। তুমি খুব সুন্দর করে কথা বলো, কিন্তু বন্ধু, আজ যে আমাকে যেতে হবে, আবার দেখা হবে। চলি। তুমি ভালো থেকো মিষ্টি পাখি, বিদায়। পাখির সাথে কথা বলে পরিণীতার খুব ভালো লাগে। ওদিকে কাঞ্চনগড়ের রাজপুত্র এসেছে শিকার করতে। বনে একটা হরিণেরও দেখা পেলাম না, বড় মুখ করে শিকারে এলাম। রাজ্যে ফিরে বাবাকে কি বলবো? সবাই তো হাসবে যে শিকারে এসে খালি হাতে ফিরে গেছি। কন্যার মনে দুঃখ ভারী, গোজাবে এমন রাজার ছেলে কোথায় পেতে পারি? কন্যা যেন পড়ি, আহা, কন্যা যেন পড়ি। এমন গহীন বনে কে এত মিষ্টি সুরে গান গাইছে? যাই একটু দেখি তো। রাজপুত্র ঘুরতে ঘুরতে পাখিকে খুঁজে পেল। কন্যার মনে দুঃখ ভারী, গোজাবে এমন রাজার ছেলে কোথায় পেতে পারি? কন্যা যেন পড়ি, আহা, কন্যা যেন পড়ি।
তার মানে বনের মধ্যে তুমি গান গাইছো? তুমি তো বেশ মিষ্টি পাখি। তুমিও বড্ড ভালো রাজকুমার, তোমাকে তো এ বনে আগে দেখিনি। আমি অনেক দূরের রাজ্য থেকে এসেছি। তুমি কি বনের সবাইকে চেনো? সবাইকে না, তবে যারা শিকার করতে আসে তাদের চিনে রাখি। আমার বন্ধু বলে শিকারীদের মনে কোনো দয়া মায়া নেই, তাই তো ওরা অন্যের প্রাণ নিতে পারে। বাহ, তোমার বন্ধু তো খুব ভালো কথা বলে। কোথায় কোথায় থাকে তোমার বন্ধু? যদি তুমি তাকে দেখতে চাও তাহলে বনের পূর্ব দিকের নদী পেরিয়ে এগিয়ে যাও, তার দেখা পাবে। তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমাকে বন্দি করতে চাও? তোমার মতো মিষ্টি পাখিকে কি করে বনে রেখে দেই? আমি তোমার গানে মুগ্ধ। আমি তোমার আরো অনেক গান শুনতে চাই। আচ্ছা, তোমার ওই কন্যার কি হলো? কোনো রাজপুত্রের দেখা কি মিলল সেই কন্যার? বিধিলিপিতে থাকলেই মিলবে, কেউ তাকে আটকাতে পারবে না। তখন পাখি উড়ে গেল। রাজপুত্র তাকে ডাকলো, কিন্তু পাখি তার ডাকে আর সাড়া দিল না। তখন সেখানে এলো রাজপুত্রের বন্ধু। তুমি এখনো এখানে? সন্ধ্যা নামতে চললো, আমাদের তো ফিরতে হবে। জানো না, রাতে বনে দস্যুরা আসে। ওরা যদি আমাদের প্রাণ নিয়ে চলে যায় তাহলে রাজ্যে ফিরবো কেমন করে? আমি এখন রাজ্যে ফিরবো না। ফিরবে না মানে? তুমি কি বনবাসী হলে নাকি? বনবাসী নই, মনোবাসী হতে চাই। মানে কি রাজপুত্র? তোমাকে তো আগে কখনো এমন কথা বলতে শুনিনি। ওই পাখিটাকে দেখেছো? জানো পাখিটা আমাকে কি বলে গেল? পাখি? আমি তো কোনো পাখি দেখিনি। আর পাখি কি বলবে? পাখি কি কথা বলতে পারে? পাখি আমাকে একটা মায়াবী কন্যার সন্ধান দিয়ে গেছেন। আমি তার কাছে যেতে চাই। এসব আবার হয় নাকি? ফিরে চলো, মহারাজ আর মহারানী তোমার অপেক্ষা করছে। আমি একা গিয়েই বা ওদেরকে কি বলবো? একা কেন যাবে? তুমি তো আমার সাথে সেই মায়াবী কন্যাকে খুঁজতে যাবে। তুমি না আমার বন্ধু? বন্ধু বলেই তো পরামর্শ দিচ্ছি। চলো নিজেদের রাজ্যে ফিরে যাই। ওদিকে রাজপুত্রকে হত্যা করে রাজ্যের মন্ত্রী চায় রাজা হতে, তাই সে মস্ত এক পরিকল্পনা করেছে। আমি প্রস্তুত। এখনই বনে গিয়ে রাজকুমারকে হত্যা করব। রাজকুমারের শোকে রাজা পাথর হয়ে যাবে, আর রাজ্য হবে আমার। আমার এত দিনের আশা আমি কিছুতে ভেঙে যেতে দেব না। আজই হবে রাজপুত্রের শেষ দিন। এদিকে রাজপুত্র নাছোড়বান্দা সে পাখির বলা পথে হাঁটতে শুরু করলো, আর তার বন্ধু মুখ গোমরা করে তাকে অনুসরণ করতে শুরু করলো। তোমার এত সুন্দর মুখটাকে অমন গোমরা করে কেন রেখেছ? বরং এটা ভাবো, যাকে খুঁজতে যাচ্ছি সত্যি যদি সে থেকে থাকে তবে কি ভালোটাই না হবে? নাও তো থাকতে পারে। অমন বলো না বন্ধু, বনের পাখিরা কি মিথ্যা বলতে পারে? চলো না, দেখি কি হয়। রাজকুমার আর তার বন্ধু হেঁটে চলেছে বনের রাস্তা দিয়ে। আর কতটা পথ এভাবে হাঁটতে হবে কে জানে। বন তো নয়, যেন অন্ধকারের রাজ্য। তারপর কোথায় যাচ্ছি তারও কোনো ঠিকানা নেই। আচ্ছা রাজপুত্র, সত্যি যদি এমন কেউ থাকে তুমি কি করবে? তাকে নিয়ে আমি সোজা রাজদরবারে চলে যাব, আর মহারাজের সামনে গিয়ে বলবো, অনেক খুঁজে তুলে এনেছি একটা নীল পদ্ম। আমি এই পদ্মকে আমার কাছে রাখতে চাই মহারাজ। কিন্তু জাতকুলহীন কাউকে কি রাজবধূ রূপে মহারাজ মেনে নেবেন? ভালোবাসার জন্য মানুষ কত কি করে। মায়াবী কন্যাকে পেলে আমি না হয় রাজত্ব ছেড়ে দেব। এসব মোটেও ভালো কথা নয় রাজপুত্র। মন্ত্রী অনেক খুঁজে বের করলো রাজপুত্র এবং তার বন্ধুকে। মন্ত্রী আড়াল থেকে একটা ধোঁয়া ছড়িয়ে দিল। রাজপুত্রের বন্ধু রাজপুত্রের পেছনে ছিল, আর ধোঁয়াতে সে অজ্ঞান হয়ে গেল। অন্ধকার হওয়ায় রাজপুত্রের সেসব চোখেই পড়ল না। সে এগিয়ে চলল। একবার যখন সুযোগ পেয়েছি সেটা আর কিছুতেই হাতছাড়া করব না। এই বিষ মাখানো তীর একবার রাজপুত্রের শরীরে প্রবেশ করলেই ব্যাস।
মন্ত্রী তীর ছুড়ল আর সেটা গিয়ে বিঁধল রাজপুত্রের পিঠে। আর এটা দেখে মন্ত্রী খুশি হয়ে রাজ্যের দিকে রওনা দিল। পথের কাঁটা দূর হয়েছে, আজ থেকে সব আমার এতদিনের পরিকল্পনা সফল হয়েছে। আমাকে এভাবে পড়ে থাকলে চলবে না, আমাকে বাঁচতে হবে। বীরেরা কখনো এভাবে মাটিতে পড়ে থাকে না। রাজপুত্র এই কথা বলে ছুটতে শুরু করলো। আর ছুটতে ছুটতে সে রাজবাড়িতে পৌঁছে গেল। রাজবাড়ির সৈন্য তাকে ধরতে পারল না। খবরটা রাজার কাছেও পৌঁছে গেল। মহারাজের জয় হোক, এক গুপ্ত শত্রুর কোনো এক দস্যু আমাদের প্রাসাদে ঢুকে পড়েছে মহারাজ। আপনি অনুমতি দিলে অন্তর্মহলের সব ঘরগুলো আমি তল্লাশি করে দেখতে পারি। অনুমতি দিলাম, যাও তাকে খুঁজে বের করো আর আমার সামনে এনে হাজির করো। দস্যুর এত সাহস আমার প্রাসাদে প্রবেশ করে। রাজপুত্র আহত অবস্থায় ঢুকে পড়ল সেই টেকো রাজকন্যার ঘরে। রাজকন্যা তখন নিজের ঘরে বসেছিল। কে তুমি? এখানে এলে কেমন করে? আরে কি হয়েছে তোমার? কি চাই এখানে? জানো না বাইরের লোকের অন্দরে প্রবেশ নিষেধ? পানি, একটু পানি। হঠাৎ রাজপুত্র জ্ঞান হারালো আর মেঝেতে পড়ে গেল। রাজকন্যা ভয় পেল, কিন্তু তার দয়া হলো, তাই সে রাজপুত্রের নাকের সামনে নিজের হাত রাখলো। বেঁচে আছে, কিন্তু এটা কে? কোনো শত্রু নাকি বন্ধু? কি সুন্দর দেখতে, কিন্তু ওর চিকিৎসার প্রয়োজন। রাজবৈদ্য মশাইকে ডাকবো? না না, তাহলে সবাই জেনে যাবে আমার কক্ষে পরপুরুষের পা পড়েছে, আমার বদনাম হয়ে যাবে। এমন সময় সৈন্য রাজকন্যা পরিণীতার ঘরে কড়া নাড়ল। রাজকন্যা, রাজকন্যা! আপনি এখানে এই সময়? প্রাসাদে একজন দস্যু এসেছে, সে আহত। আপনি কি তাকে দেখেছেন? আমরা আপনার ঘর তল্লাশি নিতে এসেছি। মাননীয় সৈন্য, আপনার কি মনে হয় কোনো দস্যু এলে রাজকন্যা তাকে লুকিয়ে রাখবে? আর আমার কক্ষে কোনো বাইরের কেউ এসে তল্লাশি নিলে আমি অপমান বোধ করব। আপনি এখন আসতে পারেন। সাবধানে থাকবেন রাজকন্যা। সৈন্য চলে যেতেই পরিণীতা তার কক্ষের দরজা বন্ধ করে দেয় আর রাজপুত্রের ক্ষত ওষুধ লাগিয়ে দেয়। আশা করি দ্রুত সেরে যাবে, কিন্তু শুনেছি আহত বাঘ অনেক বেশি হিংস্র হয়। আমি বরং ওকে বেঁধে রাখি। কিন্তু ও যদি দস্যু হয় তাহলে আমি কি করব? সে যাই হোক, সবার আগে সে তো মানুষ। এদিকে রাজপুত্রের বন্ধুর জ্ঞান ফিরে আসে। আশেপাশে কোথাও বন্ধুকে না পেয়ে বড্ড ঘাবড়ে যায় সে। কোনো সৈন্য সাথে না এনে আমাদের বড্ড ভুল হয়েছে। এখন আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে পাবো রাজপুত্রের দেখা? সে কি ঠিক আছে? আমি বরং প্রাসাদে গিয়ে দেখি, মহারাজকে খবর পাঠাই। খোদা করুন কোনো বিপদ যেন না হয়। এদিকে রাজপুত্রের জ্ঞান ফিরলেই রাজকন্যা তাকে কথা বলার সুযোগ না দিয়ে ফুলদানি দিয়ে তার মাথায় আবারও আঘাত করে এবং আবারও সে অজ্ঞান হয়ে যায়। পরি, পরিণীতা, পরি, খেতে এসো মা। কি ব্যাপার, তোমার ঘরের দরজা দেওয়া কেন? পরি, পরি, দরজা খোলো। হায় হায়, মা এসে গেছে। কি হবে এবার? যা হবার হবে। মা, আমি একটু পরেই আসছি, আমার এখন ভালো লাগছে না। পরীর হঠাৎ কি হলো? ও তো এমন করে না কখনো। আমি এখন কি করব? কোথায় লুকিয়ে রাখবো এই দস্যুকে?
অনেক ভেবে পরিণীতা তার ঘরের এক কোণে রাজপুত্রকে বেঁধে লুকিয়ে রাখলো। তখন আবার বাইরে থেকে পরিণীতাকে ছোট রানী ডাকতে শুরু করলো। পরিমা, পরিমা, ও পরিমা, দরজা খোলো মা। পরি, এই রে, ছোট মা আবার এই সময় এখানে কেন? যাই, আমি আগে বাইরে গিয়ে দেখি। এনার তো গভীর ক্ষত, ওষুধ পড়েছে, এখন হয়তো উনি ঘুমাবেন, তবে সাবধানের মান নেই। পরি, ছোট মা, প্রাসাদে সবাই ঠিক আছে তো? সৈন্য এসে জানালো কোনো এক দস্যু এখানে এসেছে। আমি ভয়ে দরজা আটকে বসে আছি, দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না। তোমাকে আগে কখনো এমন দেখিনি তো। ভয় পেও না পরিণীতা, চলো আমার সাথে। আমার বড্ড ঘুম পাচ্ছে ছোট মা, আমি একটু ঘুমিয়ে নি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? রাজবৈদ্যকে খবর পাঠাবো? না ছোট মা, তেমন কিছু না, আমি এবার ঘুমোতে যাই। ঘুমানোর জন্য কক্ষের ভেতরে এসে দেখলো রাজপুত্রের জ্ঞান ফিরেছে। তখন পরিণীতা ফুলদানি হাতে নিয়ে তার সামনে দাঁড়ালো। আমার বড্ড রাগ হচ্ছে। আমাকে ওস্তাদজি কত কিছু থেকে নিজেকে রক্ষা করতে শিখিয়েছে, ছুরি, বল্লম, তীর, তলোয়ার, অথচ ওস্তাদজি আমাকে ফুলদানির আঘাত থেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা শেখায়নি। তবে আঘাতটা ফুলের হলে ভালো হতো না? তুমি কি সত্যিই দস্যু? তোমার মতো ছোটখাটো দস্যুর জন্য আমার ফুলদানি যথেষ্ট। তবে দরকার পড়লে তরোয়াল চালিয়েও আমি নিজেকে রক্ষা করতে পারি। তার মানে মায়াবী কন্যা অস্ত্রবিদ্যাও জানে? পরিণীতা এর আগে কখনো এমন যুবকের সাথে কথা বলেনি। তার কথাগুলো কেমন যেন ছিল, যা পরিণীতাকে আকৃষ্ট করতে শুরু করলো। আর রাজপুত্র পরিণীতার চোখের এতটাই মায়ায় পড়ল যে রাজকন্যার মাথার চুল নেই সেটা তার চোখেও পড়ল না। তুমি বড্ড বেশি কথা বলো। আমাকে বারবার কেন অজ্ঞান করতে চাচ্ছেন আপনি, সেটা কি জানতে পারি? নাকি আমাকে অজ্ঞান করে মায়াবী কন্যা আমাকে দেখার সুযোগ নিত? এইবার কিন্তু সত্যি সত্যি মারবো। এমন চোখে চোখ রেখে মরে যাওয়া স্বস্তির। আমি অজাত স্পর্শী, চাঁদের আলো ছোঁয়ালে আমার বদনাম হবে। আচ্ছা, তুমি আমাকে এখানে বেঁধে কেন রেখেছো? দস্যুকে তাহলে কি করা উচিত ছিল? লোকজন ডেকে আমাকে ধরিয়ে দিতে পারতে। আমি কোনো সাধারণ মেয়ে নই, এ রাজ্যের রাজার একমাত্র কন্যা পরিণীতা। তাই সবার যা মানায় আমাকে তা মানায় না। আপনি আহত ছিলেন, আপনার সাহায্যের প্রয়োজন ছিল, তাই সাহায্য করেছি। আশা করি আপনি এখন অনেকটাই সুস্থ। আপনি এখন যেতে পারেন। ওদিকে একটা দরজা আছে, ওখানে পাহারা নেই। রাজকন্যার মহানুভবতা, আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। যদি আবারও কখনো আপনার সাথে আমার দেখা হয় তাহলে আপনার এই ঋণ শোধ করার চেষ্টা করব আমি। তখন পরিণীতা রাজপুত্রকে মুক্ত করে দেয় আর রাজপুত্র তার রাজ্যের দিকে রওনা হয়। মহারাজ, মহারাজ, কি হয়েছে? তুমি এমন বিধ্বস্ত অবস্থায় প্রাসাদে? তুমি তো রাজপুত্রের সাথে শিকারে গিয়েছিলে। গভীর বনে কেউ আমাদের উপর আঘাত করেছিল, জানি না কেমন করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর যখন জ্ঞান ফিরল তখন রাজপুত্র কোথাও ছিল না। তখন সেখানে রাজার মন্ত্রী আসে। রাজপুত্র নেই, অথচ দেখো তুমি কিন্তু দিব্যে আসো। নাকি তুমি কারো হাতে হাত মিলিয়ে রাজপুত্রের এত বড় ক্ষতি করেছো? মহারাজ, সন্দেহের বাইরে কেউ নয়, একে আমি বন্দি করতে চাই। আমি সত্যি কিছু জানি না মহারাজ, আমাকে ছেড়ে দিন আর বনে লোক পাঠান। রাজপুত্র নিশ্চয় পথ হারিয়েছে। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এসো, এসো আমার সাথে।
মহারাজ, বনে লোক পাঠান, রাজপুত্র বিপদে আছে, আমার কথা শুনুন। আমার রাজপুত্র, যাও মন্ত্রী, একে নিয়ে যাও আর খুঁজে বের করো কোথায় আছে আমার রাজপুত্র। যুবরাজের সাথে কি করেছিস বল, কোথায় যুবরাজ? ভালোই ভালোই বল, নয়তো এমন হাল করব আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাবি না। আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। রাজপুত্রের বিপদ, আমাকে তো পরেও শাস্তি দিতে পারবেন, আগে গিয়ে যুবরাজকে বাঁচান। মন্ত্রী কিছু একটা ভেবে বাইরে বেরিয়ে এলো। রাজপুত্রকে নিয়ে তার বন্ধু অনেক চিন্তিত ছিল, কিন্তু কেউ তার কোনো কথা শুনল না। মন্ত্রীমশাই, আপনি যান, সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখুন কোথায় আছে আমার রাজপুত্র। আর সেনাপতির পুত্র কি মুখ খুলল? রাজপুত্র কি আর ঘরে ফেরার অবস্থাতে আছে? হয়তো এতক্ষণে সব শেষ হয়ে গেছে। তখন সেখানে রাজপুত্র এসে হাজির হয়। আপনি কি সেটাই চেয়েছিলেন? আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে। আপনি কি করে জানলেন আমি কেমন আছি? রাজপুত্রের কথায় মন্ত্রী বেশ ভয় পেয়ে যায়, তার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। আহ কুমার, উনি তোমার গুরুজন, এভাবে কথা বলতে নেই। আমার বন্ধুকে কেন বন্দি করা হয়েছে বাবা? ওকে এখনই মুক্ত করা হোক, ওকে আমার চাই। যাও মন্ত্রী, ওকে মুক্ত করো। তুমি কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছিল তোমার সাথে? তুমি ঠিক আছো তো কুমার? জি পিতা, আমি ঠিক আছি। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমাকে কেউ কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করেছিল, তবে আমি এখন অনেকটাই ঠিক আছি। তখন রাজপুত্রের বন্ধু সেখানে এলো, এসেই রাজপুত্রের পিঠে হাত রাখলো। আহ, কি হয়েছে তোমার রাজপুত্র? শোনো, তুমি ওকে ওর কক্ষে নিয়ে যাও, আমি রাজবুদ্ধকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে রাজকন্যা পরিণীতা বড্ড ভয় পেয়েছে। তার কক্ষে কোনো আগন্তুক এসেছিল, এটা জানাজানি হলে তার বদনাম হবে। পরিণীতা, কি হয়েছে তোমার? আচ্ছা মা, যাদের মাথায় চুল থাকে না তাদের কি মনও থাকতে নেই? কি বলছো এসব? কি হয়েছে তোমার? কেউ নিশ্চয়ই আমার রাজকন্যাকে কষ্ট দিয়েছে। কষ্ট না তো কি? নিজের নামটা কি বলে যাওয়া যেত না? নাকি পরিচয় দিলে বড্ড ক্ষতি হয়ে যেত? কে পরিচয় দিল না? তুমি কি কোনো স্বপ্ন দেখেছো পরিণীতা? কিছু কিছু সত্যিকে স্বপ্ন ভেবে মেনে নিতে হয়, আর কিছু কিছু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইচ্ছে করে। আচ্ছা, কোনো সত্যিকারের স্বপ্ন কি বাস্তব হতে পারে মা? নাকি টেকো মেয়েদের স্বপ্ন দেখতে নেই? চুলটাই জীবনে সব নয় পরিণীতা। এত লম্বা চুল দিয়ে কি করবে? চুল দিয়ে দড়ি বানিয়ে কি কাপড় শুকাতে দেবে? নাকি চোর আসলে দড়ির বদলে চুল দিয়ে বেঁধে রাখবে? মা, তুমি কি সুন্দর করে কথা বলো। মানুষ তো বাইরের সৌন্দর্য দেখেই বিচার করে, তোমার মতো করে কেউ ভাবে না। ওদিকে রাজকুমারের খুব জোর চিকিৎসা চলছে। রাজবৈদ্য তাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। রাজকুমার, আপনার যে বৈদ্য চিকিৎসা করেছে তার বয়স নিশ্চয় কম, হাতের কাজ বড্ড কাঁচা। এমন অল্প বয়সে এত গভীর ক্ষতের চিকিৎসা দেওয়া তার উচিত হয়নি। হ্যাঁ, তার বয়স বেশ কম, তবে এবার দেখা হলে বকে দেব। যে কাজ করতে পারে না সেটা তাকে কে করতে বলেছে? না রাজপুত্র, সে এতক্ষণ এইটুকু না করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা, তাহলে এবার দেখা হলে অনেক ধন্যবাদ জানাবো। রাজকুমারের মুখে এমন কথা শুনে রাজবৈদ্য বেশ অবাক হয়, কারণ রাজপুত্রের কথাগুলো কেমন অদ্ভুত লাগছিল। আপনার কি মাথায় কোনো আঘাত লেগেছে রাজপুত্র? না, আমি ঠিক আছি। আমি নতুন করে সবকিছু ঠিক করে দিয়েছি। একটু পর আপনার জন্য কিছু পাচন পাঠিয়ে দেব। আশা করি আপনি দ্রুত সেরে উঠবেন। আমি এখন আসি।